বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অন্তরালে। শুরু করছি আজকের গল্প। আগে আগে ওপরতলার কান বাঁচিয়ে গলা খাটো করে বলতো, এখন আর গলার স্বর খাটো করে না, বরং শুনিয়ে শুনিয়েই বলে। যখন তখন কারণে অকারণে গলা ছেড়ে স্বামীর উপর তর্জন করে জয়ন্তী, তুমি তাহলে ওদের উপর নোটিশ দেবে না? বিমান বিরক্ত হয়ে বলে, আহা যা বলো বলো, একটু আসতে বলো না। দায় পড়েছে আমার আসতে বলতে। আচ্ছা বেশ, তুমি নোটিশ না দাও, আমিই বলবো। বিমান বলে, কি মুশকিল, তুমি যদি কিছুতেই না বোঝো তাহলে তো। ভাড়াটে আইনের মূল তত্ত্ব তো সব বুঝিয়েই দিয়েছি, তবু নোটিশের কথা তোলা কেন? নিয়মিত ভাড়া দিয়ে আসছে, কোনো উপদ্রব নেই, নোটিশ দেব কোন ছুতোয়? জয়ন্তী ক্রুদ্ধভাবে বলে, তাহলে তুমি চাও ওরা বরাবর থেকেই যাবে? আমি কিছুই বলতে চাই না, আইন যা বলে তাই বলছি। ভাড়াটে যদি নিয়মিত ভাড়া দেয় তাহলে তাকে তাড়ানো যায় না। তার মানে ঘর থাকতে বাবুই ভিজে, নিজের বাড়ি নিজের জীবন ভোগ করতে পাবো না? পেতে যদি কোনো দিনই ভাড়াটে না বসাতে, নিজের দরকারের সময় আদর করে ডেকে এনে প্রতিষ্ঠা করে, দরকার ফুরলেই বিসর্জন দিতে চাইব, এটা তো ন্যায্য হতে পারে না। হয়েছে হয়েছে, আমাকে আর ন্যায্য অন্যায্য শেখাতে এসো না। কবে একদিন ঘর বাড়তি হতো বলে ভাড়া দিয়ে ফেলেছিলাম, এই অপরাধে জীবনে আর বাড়ি ভোগ করতে পাবো না। অমন আইনের পোড়া কপাল, একেবারে অসম্ভব, এ আমি বিশ্বাস করি না। আসল কথা, আমার কষ্ট তুমি দেখতেই পাও না। জীবনের সমস্ত ভালো বয়সটা দুখানা অন্ধ ক্ষোভ ঘরের কোণে মাথা গুঁজে পড়ে কেটে গেল, তবু একটু মায়া আসে না। আশ্চর্যি, যাদের নেই তাদের কথা আলাদা, থাকতে ভোগ হলো না, এই বড় দুঃখ। সত্যি, বেচারা বলে আর না বলে। জীবনে অর্ধেকটা কালই তো কেটে গেল জয়ন্তীর ঘরের অকুলান আর জায়গার টানাটানিতে, অথচ আস্ত একটা বাড়ি নিজেদেরই রয়েছে। জয়ন্তীর অসহিষ্ণুতা অসঙ্গত নয়, কথাটা এই। বিমানের রোজগারি বাপ যখন বিমানকে অকুল পাথারে ফেলে হঠাৎ মারা গিয়েছিলেন, তখন দিশেহারা বিমান এই আকস্মিক আর্থিক অনটনের প্রতিকার কল্পে বসত বাড়ির দোতলাটা ভাড়া দিয়ে বসেছিল, নিজেরা নিচের তলায় নেমে এসে। তখন জয়ন্তীর বয়স কম, প্রতিবাদ করবে অমন বুদ্ধি ছিল না, সাহসও ছিল না। তখন স্বামীর উপর দরদ ছিল, করুণা ছিল, কম বয়সে যেমন থাকে। তাছাড়া তখন সংসার আরও ছোট ছিল তো, শাশুড়ি ছিল না, শ্বশুর গেলেন। সংসার মানে জয়ন্তী, বিমানরা দুই ভাই আর বছর চারেকের একটি মেয়ে। কিন্তু তারপর আরও 4টি হয়েছে, 4 বছরেরটি 16 বছরে এসে দাঁড়িয়েছে। মাধবীরা রয়েই গেছে, নরণচরণ নেই, স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। ওরা দোতলায় থাকে, অনেকে ভাবে মাধুরী বুঝি বাড়িওয়ালা, জয়ন্তীরাই ভাড়াটে। এমন অর্বাচীনের মতন ভাবনা যারা ভাবে, তাদের ভুল ভেঙে দিতে অবশ্য মুহূর্ত দেরি করে না জয়ন্তী, কিন্তু প্রকৃত কথা বললেও ঘৃণা করে। অবশ্যি দোতলা বলতে যে মস্ত একটা কিছু তা নয়, সেখানেও ওই দুখানাই ঘর, তবু তার সামাজিক মর্যাদাই আলাদা। দোতলার ঘরের সামনে রাস্তার ধারে যে ফালি অংশটুকু, তার নাম বারান্দা, সেখানে বহির্বিশ্বের আস্বাদ। খুশি হলেই বেরিয়ে দাঁড়াও, বাইরের জগৎকে
চেখে চেখে দেখো, রেলিংয়ে ঝুলিয়ে ঝুলিয়ে শুকোতে দাও শাড়ি, জামা, বালিশ, বিছানা। জ্যোৎস্নার সময় শুয়ে পড়ো মাদুরখানা বিছিয়ে। নিচের তলায় সে অংশটুকুর নাম রোয়াক। প্রকৃতপক্ষে ফুটপাতের সঙ্গে যার কোনো পার্থক্য নেই। পাড়ার যতগুলি নিষ্কর্মা ছেলেদের আড্ডাস্থল। কাজেই দরজা খুলে চট করে রাস্তায় বেরিয়ে যাওয়া ছাড়া দরজা খোলার কথাই ওঠে না। জয়ন্তীদের বালিশ বিছানা জীবনে কখনো রোদের মুখ দেখতে পায় না। বড়ি, আচার, আমশির কথা ভাবতেই পারে না জয়ন্তী। এত সব অসুবিধে তো আছেই, তাছাড়া নিচের তলায় পড়ে আছি। অহরহ মনে খোঁচা দিচ্ছে এই বিরক্তি। অথচ দীর্ঘকাল একত্রবাসের ফলে ওপরতলার মাধুরীদের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা প্রায় আত্মীয় সম্বন্ধেরই মতো। যদিও আগে তার মধ্যে ছিল নিবিড় আন্তরিকতা, এখন সে জায়গায় আভাসের সৌজন্য। আগে জয়ন্তী একটা ফেরিওয়ালা ডাকলে দোতলা থেকে মাধুরী নেমে এসে তার সঙ্গে দরদরুস্ত করতে বসত। আবার মাধুরী নিজে যা কিছু কিনে আনত, নিচে থেকে জয়ন্তীকে না দেখিয়ে উপরে উঠত না। মাধুরীর বর সিনেমার টিকিট কিনে আনলে জয়ন্তীর শুদ্ধ আনত। জয়ন্তীর বর ল্যাংড়া আম কিনে আনলে অর্ধেক ভাগ করে উপরে না পাঠিয়ে দিয়ে নিজেরা খেত না। সেসব ঔজ্জ্বল ক্রমশ ধূসর হয়ে এসেছে। আভাসের বশে পুরুষেরা যেটা করতে চায় মেয়েরা সেটা এড়ায়। অথচ দৃশ্যত কোনো দিন কিছু ঝগড়াঝাঁটি হয়েছে এমন নয়। এখনও কর্তারা বাজারে গেলে একসঙ্গে সহজ গল্প করতে করতে ফেরেন। অফিসে যেতে দেখে দেখে এক ট্রামেই ওঠেন। কিন্তু গিন্নিদের ধরন বদলেছে। আগে বাড়িওয়ালাদের চাইতে ওপরওয়ালাদের অবস্থাই ছিল ভালো, এখন পাশার দান উল্টেছে। আজকাল জয়ন্তীদের খাওয়া পড়ার মানটা অনেক উন্নত হয়েছে। সে পক্ষে মাধুরীদের গেছে নেমে। বরের কাছে গল্প করতে জয়ন্তীর নাক সিটকে বলে, ছেঁড়া খেরা শাড়িগুলো রাস্তার ধারে বারান্দায় ঝুলিয়ে মেলে দিতেও লজ্জা করে না? ছি, সেদিনে মাসিমার বাড়ি থেকে আসতে দেখি একখানা শাড়ি ঝুলছে, তাতে এত বড় এক সেলাই। কখনো হেসে হেসে বলে, ওপরওয়ালাদের বাজার করা দেখেছ? এইটুকু একটু থলিতে কী যে আনেন ভদ্রলোক বুঝিও না। মাছের পুঁটুলিটি তো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, কুলোয় কী করে কে জানে। ওদের নিজেদের যে এক সময় আধপোয়া মাছি 5 জনের কুলোতো, সে কথা এখন আর মনেও পড়ে না জয়ন্তীর। মুখ আর জিভ বাড়তে বাড়তে বেড়েই চলে। মাঝে মাঝে গলা তুলে বোধ করি আকাশকে উদ্দেশ্য করেই বলে, লোকে দোষ দেয় দেওরের বিয়ে দিচ্ছি নে বলে। কেন যে দিচ্ছি নে সে আর কে বুঝবে। একা সর্বস্ব খাবো পরবো বলেই কি দিচ্ছি না? বলি বিয়ে দিয়ে বউকে জায়গা দেব কোথায়? হ্যাঁ, বুঝতাম ওপর নিচের মিলিয়ে আস্ত একখানা বাড়ি আছে, তাহলেও কথা ছিল। আপন মনে বলে, বাবা, এমন সুমতি কি কিছুতেই হয় না ওদের যে উঠে যায়? সত্যি, এত যে শুনিয়ে শুনিয়ে বলি, মনে একটু ধিৎকারও তো আসে না। বৈশাখের মাঝামাঝি জয়ন্তীর ভাইয়ের বিয়ে লাগলো। ছেলেদের নিয়ে বাপের বাড়ি গেল জয়ন্তী বহরমপুরে। বহুদিনের মধ্যে এমন ধারা গুছিয়ে গাছিয়ে বাপের বাড়ি যাওয়া ঘটে ওঠেনি। কারণ বিমান বিরাম 2 ভাই অফিস যায়, কে ভাত জল করে। এবারে যাওয়াটা বাধ্যতামূলক। এবারে ওরা 2 ভাই নিজেরাই রেঁধে বেড়ে খাবে। এই অবস্থায় ছুতোয় নতুন উদ্যমে জয়ন্তী আর একবার ব্যক্ত করতে থাকে, বাড়িতে আর একটি বউ থাকলে তো অমন দুর্দশা ঘটত না। কিন্তু ওই দোতলার ঘর। যাবার সময় বলে গেল,
হে ভগবান, এসে যেন দেখি ওরা উঠে গেছে। শালার বিয়ের নেমন্তন্নে বিমান গেল না, গেল বিয়ে মিটে গেলে বউ ছেলে আনতে। শ্বশুর শাশুড়ি অনেক অনুযোগ করলেন, বললেন, একদিনের জন্য এলে না বাবা, তুমি আমার একটা জামাই। মন কেমন তো করলই, তারপর 5 জনের কাছে জবাব দিতে দিতেও অস্থির। এমন কি জরুরি কাজ পড়ল যে একটি দিনের জন্যও আসতে পারলে না? বিমান চুপ করেই থাকলো, নিজের সাফাই গাইল না। জয়ন্তীর সঙ্গে দেখা হতেই সে একেবারে ফুঁসে উঠল। সত্যি, এই কদিন ধরে রাগ, দুঃখ, লজ্জা, ঘেন্না কম হয়েছে তার? অপদস্থর এক শেষ। একটা দিনও আসা যেত না? বিমান সংক্ষেপে বলল, কাজ ছিল। জয়ন্তী খানিক গজগজ করেই যাবার জন্য তোড়জোড় শুরু করে দিল। কয়েকদিন বাপের বাড়িতে থেকেই হাঁপিয়ে উঠেছে। বাপের বাড়িটা যথেষ্ট পরিমাণে বড় হওয়া সত্ত্বেও মনে হচ্ছে কলকাতার সেই আধা অন্ধকার ছোট্ট ঘর দুখানা যেন অনেক খোলা, অনেক প্রশস্ত। হাত পা ছাড়বার জায়গা না থাকলেও মনটাকে খুশি মতো ছড়িয়ে রাখা যায়। এখানের অবস্থাটা ঠিক বিপরীত। এখানে হাত পা ছাড়ানো চলে, মনটা ক্রমশই গুটিয়ে আসতে চায়। ট্রেনে উঠে সারাক্ষণ শুধু বাপের বাড়ি নিন্দেই করল জয়ন্তী। শেষ মন্তব্য করল, যাই বলো, একবার যে কলকাতায় বাস করেছে সে আর কোনো দেশে টেকতে পারবে না। যন্ত্রণা মনে হবে। বাড়ি ঢুকতে গিয়ে জয়ন্তী অবাক হয়ে বলল, দরজায় তালা লাগানো যে? বিরাম অফিসে গেছে। ঠাকুরপো অফিস গেছে? সে আর এমন নতুন কি কথা? ওপরের গিন্নি বুঝি আর দয়া করে নেমে এসে দৌড়টায় খিল দিতে পারেননি? বিমান নিরুত্তর। পকেট থেকে একটা ডুপ্লিকেট চাবি বার করে দৌড় খুলে ফেলে জিনিসপত্র তুলতেই ব্যস্ত। বেশ কিছুক্ষণ ধরে জয়ন্তী সন্দিগ্ধভাবে বলল, কি গো, বাড়িটা কেমন যেন নিস্তব্ধ লাগছে কেন? উপরের ওরাও কোথাও গেছে নাকি? বিমান বলল, গেছে। কোথায় যাওয়া হলো হঠাৎ? 7 জন্মে তো কোনোখানে নড়তে দেখি না। দেখা দেখি শখ হলো বুঝি? গেলেন কোথায়? যার যেদিকে পথ। সোজা কথা কি তোমার কইতে নেই? অপরাধের মতো তো গিয়েছিলেন ভাইয়ের বিয়ের নিমন্তন্ন, তাতেই এত রাগ। পুরুষ জাতটাই এমন স্বার্থপর বটে। বিমান একটু হাসির আভাসের সঙ্গে বলল, তা বটে। জিজ্ঞাসা করছি এরা গেল কোথায়? উত্তরই নেই বাবুর, নাকি কিছু বলেও যায়নি। এবারে বিমান স্পষ্টই হেসে উঠে উত্তর দেয়, বলে যাওয়ার সুযোগ কি সবাই পায়? না, নিজেই মানুষ জানতে পারে কোথায় যাচ্ছি। বিমানের এই হাসিটাই যেন গা ছমছম করে ওঠে জয়ন্তীর। ও প্রায় চিৎকার করে বলে ওঠে, অমন ঢং করে কথা বলছো কেন? কি হয়েছে তাই বলো না। নতুন কিছুই হয়নি। আবার সেই রকম ভীতিকর হাসি হেসেই বিমান বলে, যা সকলেরই হচ্ছে, যা কালকেই তোমার হতে পারে, শুধু তাই হয়েছে শ্রীমতী মাধুরী দেবীর। 1 ঘন্টার নোটিশে সংসার করার মেয়াদ ফুরলো। তারপর 3 দিনের মধ্যে চাটি বাটি তুলে পিত্রালয় গমন। কাটোয়া না কালনা, কোথায় যেন বাপের বাড়ি। আগে তো জানতে, ভুলে গেছো বুঝি? জয়ন্তী তবু যেন বুঝতে পারে না, আড়ষ্ট হয়ে বলে, সমরবাবু মারা গেছেন নাকি? এতক্ষণে বুঝলে? যাক, ভগবান কিন্তু তোমার প্রার্থনাটা কান পেতে শুনেছিলেন, কি বলো? শুনবেন বই কি, অনেক ঘুষের লোভ দেখিয়েছিলে বোধহয়।
অবাক আড়ষ্ট হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে থেকে মুখরা জয়ন্তী বোধ করি এই প্রথম স্বামীর কথার প্রতিবাদের ভাষা জোগায় না তার। হয়তো এত বড় নিষ্ঠুর ব্যঙ্গের উত্তর ভাষা জগতে নেই বলেই জোগায় না। কি এ ব্যঙ্গ না ঘৃণা? এতকাল ধরে জয়ন্তীকে কি তাহলে ঘৃণাই করে এসেছে বিমান, করে এসেছে অবজ্ঞা? চিরদিনই কি নারীর প্রতি আসক্তি তার সোহাগ প্রাচুর্যের অন্তরালে পুরুষের চিত্ত আত্মগোপন করে থাকে এমনই ঘৃণা আর অবজ্ঞা? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।